সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও নতুন করে শ্রমবাজার খোলার আশা। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে, অভিযোগ জামায়াতের। রাজনৈতিক দ্বন্দ্ব খুলে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রী। প্রতিবেদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ, জানালেন পানি সম্পদ মন্ত্রী। নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন সম্ভব, দাবি দুর্যোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর। পূর্ব ঘোষণা অনুযায়ী 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর 23 জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাবেন এবং 26 জুন ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের গতি আরও বাড়বে, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশের চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় গণরায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেন জামায়াতের আমির। আজমির ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারকে ঘোষণা করেন দলের প্রধান। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছে। বক্তব্যে তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার ষড়যন্ত্র সবাইকে নিয়ে রুখে দেওয়ার প্রত্যয় জানান ডক্টর শফিকুর রহমান। প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলো বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে শত বাধা উপেক্ষা করে জামায়াত অসৎ নেতৃত্বের পরিবর্তন করবে বলে মন্তব্য করেন তিনি। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দেশে রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত, প্রতিহিংসা ভুলে গিয়ে সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্য পালনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের কাবাব চত্বরে ফল উৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য ও ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবগত করতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। দেশি ফল নিয়ে এমন আয়োজন দেশের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে ভূমিকা রাখবে। সবাইকে দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি উৎসাহিত করেন তিনি। দুই ক্ষমতা দখল করার জন্য দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা, এর মধ্যেই একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। বরঞ্চ আপনাদের এই ছোট্ট আয়োজনকে, এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং এটাকে নিচের দিকে নিয়ে যাওয়া, তৃণমূল পর্যায়ে এই মনোজগৎকে নিয়ে যেতে পারাটাই একটা সুস্থ জাতির, সুস্থ মনোজগতের প্রমাণ মিলবে। প্রতিবেদন পাওয়া মাত্রই তিস্তা মহাপরিকল্পনা একনেক পাশ করা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। তার নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। এ সময়ও সরকারের মেয়াদে এই প্রকল্পের ৮০% কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
রংপুর জনপদের ৫ জেলার কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও নদী ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, প্রতিবেদন পেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ করা হবে। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। অন্যদিকে বিদেশের মুখাপেক্ষী না হয়ে দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিদেশের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটা মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। আর বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের 80% কাজ শেষ করার আশা প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে এবং এই সরকারের আমলেই আমরা 70 থেকে 80% কাজ বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এর মাধ্যমে তিস্তা পাড়ের মানুষ তাদের সমস্যা সমাধানে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএনপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএনপির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর ওয়ারিতে 3 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মাদক চক্রের কথিত গডফাদার অটো সজলকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। ইমদাদুল হক খানের প্রতিবেদনে বিস্তারিত। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত কমিশনার জানান, ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী অটো সজলকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানা পুলিশ। সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগাজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে গুলির ঘটনায় জড়িত বলেও জানান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারি বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এ সময় পুলিশের অস্ত্র লুটের ঘটনায় তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত কমিশনার। প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব। তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের প্যানেলের আলোচনায় এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোহিঙ্গা নারী কিশোরীদের অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাবে বাংলাদেশের উদ্বেগও তুলে ধরেন তিনি। রোমানা রোমার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসোক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় রোহিঙ্গা নারী কিশোরীদের অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানান তিনি। On humanitarian responses, I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। The international community must therefore prioritize accountability for violations regardless of where they occur or who commits them. Women play a crucial role in humanitarian response and peace building, enhancing trust, access and operational effectiveness on the ground. আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। People-centered foreign policy. রুমানা রুমা, মোহনা সংবাদ। মোহনা সংবাদে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ভরা মৌসুমে হঠাৎই বেড়েছে চালের বাজার। মানভেদের কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। সরবরাহ ঘাটতির চাপে বেড়েছে মুরগির দামও। বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারেও। ভাতে মাছে বাঙালি প্রবাদের দেশে নিম্ন আয়ের ক্রয় ক্ষমতার বাইরে বেশিরভাগ মাছ। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বরাবরের মতোই চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই ব্যবসায়ীদের কাছে। গেল এক সপ্তাহ ধরে কেজি প্রতি দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। সরকারি সংস্থা টিসিবির তথ্য মতে গেল এক বছরে মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সরু চালের দাম 1 মাসের ব্যবধানে বেড়েছে 1.29%। আমাদের চড়া দাম দেখে না লাগে, কৃষক হাঁটতেছে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য তাদের দামে। কেজিতে আমরা 4 টাকা বাড়ছে, 4 টাকা বাড়ছে, কোনোটা 3 টাকা বাড়ছে, কোনোটা 5 টাকা বাড়ছে, এরকম। কোলা চাল প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। লেয়ারের দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। আর সোনালী মুরগি কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ঈদের আগে গরুর মাংসের দাম বাড়লেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিক্রি হচ্ছে 820 থেকে 850 টাকায়। হাটে গরু পাওয়া যাচ্ছে না, এই জন্য কমে না, গরু নাই। আমাদের মতো সবারই কষ্ট হয়, যেহেতু ব্রয়লার মুরগি সবাই খায়, মধ্যবিত্ত যারা আছে। ব্রয়লার গ্যাসের সপ্তাহ আসলে 150, এই সপ্তাহে 160। বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। নদীর মাছের দাম মধ্যবিত্তের নাগালে নেই। আর বেশিরভাগ চাষের মাছ নিম্ন আয়ের ক্রয় ক্ষমতার বাইরে। নদীর মাছগুলোর দামটা অতিরিক্ত পরিমাণে বেশি। আর আজকে যেহেতু অফ ডে, শুক্রবার দিন, এই তুলনায় আজকে দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মাছের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মধ্যবিত্ত বা গরিব মানুষের নাগালের মধ্যে নেই, এটা তাদের নাগালের অনেক বাইরে চলে গেছে। এটা একটা উচ্চবিত্ত মানুষ হলে খাওয়া সম্ভব হয়। তবে ঈদের 2 সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমেছে। বরবটি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা ও পেঁপে 40, কাকরোল, করলা, ছোট লাউ 60, পটল 35 ও ঢেঁড়স 50 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার তো এক এক সময় এক এক রকম হয়, সেক্ষেত্রে গত দিনের তুলনায় আজকে 10-20 টাকা কম আছে। কেজিতে আপনার 20-30 টাকা কমছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক সমীকরণের আভাস। ভারত সাগরের সীমানা ছড়িয়ে এবার বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় পাকিস্তান। গোয়েন্দা ও সামরিক সূত্রগুলো বলছে এই অঞ্চলে স্থায়ীভাবে আধুনিক সাবমেরিন মোতায়েনের একটি গোপন পরিকল্পনা করেছে ইসলামাবাদ। মূলত ভারতকে কৌশলগত চাপে রাখা এবং মিত্র চীনের প্রভাবকে শক্তিশালী করতেই পাকিস্তানের এই তৎপরতা। আরও জানাচ্ছেন রুমানা রুমা।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে পাকিস্তান। সদ্য নির্মিত চীনা PNS হ্যাঙ্গর সাবমেরিনের মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত ও সামরিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। শ্রীলঙ্কা ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মর্নিং এর প্রতিবেদনে বলা হয়, নতুন সাবমেরিনটিকে পাকিস্তান নৌবাহিনীর জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যা দিয়েছেন কমোডর ওমর ফারুক। তিনি জানান, পাকিস্তান মোট 8টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। ইন্ডিয়া টুডের তথ্য মতে চলতি বছরের এপ্রিলে চীনে কমিশনপ্রাপ্ত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনটি গেল সপ্তাহে করাচিতে পৌঁছেছে। পাকিস্তান নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন আরব সাগরের গণ্ডি পেরিয়ে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে নিজেদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। বঙ্গোপসাগরে পাকিস্তানের সাবমেরিন মোতায়েনের চেষ্টা ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি স্থায়ী সামরিক উত্তেজনা তৈরি হতে পারে, যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দেবে। স্বাভাবিকভাবেই হাত গুটিয়ে বসে নেই নয়াদিল্লি। পাকিস্তানের এই সম্ভাব্য তৎপরতার উপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা অ্যান্টি সাবমেরিন বা সাবমেরিন বিধ্বংসী নজরদারি জোরদার করেছে। তবে এই টানাপোড়েনে উদ্বেগ রয়েছে বঙ্গোপসাগরের অববাহিকায় থাকা অন্য রাষ্ট্রগুলো। তারা চায় এই সমুদ্রপথ যেন কেবলই বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মুক্ত ও নিরাপদ থাকে, কোনো পরাশক্তির সামরিক প্রতিযোগিতার ক্ষেত্র না হয়। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই পদক্ষেপ বঙ্গোপসাগরের সামরিক ভারসাম্য রাতারাতি বদলে দেওয়ার মতো না হলেও এটি ভারতের জন্য কৌশলগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। রুমানা রুমা, মোহনা সংবাদ। ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়ে যাওয়া পূর্ব নির্ধারিত দ্বিপক্ষিক বৈঠক বাতিল করেছে ইরান। আর চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় সব ধরনের নৌযানের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজের চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দেবে না। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এই আলোচনা আজ হওয়ার কথা ছিল। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নতুন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা আপাতত এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। তাছাড়া এই অঞ্চলের বাইরে হামলা চালানোর সম্ভাবনা তারা নাকচ করেনি। এছাড়া ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন কাজা কালাস। চলমান অস্থিরতার মধ্যে হরমুজের উপর নির্ভরতা কমাতে নতুন অবকাঠামো তৈরি করছে আরব আমিরাত। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে নতুন পাইপলাইন, বন্দর এবং রেলপথ। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া, চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও নতুন করে শ্রমবাজার খোলার আশা। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে, অভিযোগ জামায়াতের। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রী। প্রতিবেদন পেলে তিস্তা মহাপরিকল্পনা একলিকে পাস, জানালেন পানি সম্পদ মন্ত্রী। নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন সম্ভব, দাবি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। এবং ফুটবল বিশ্বকাপে রাতে মুখোমুখি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, সকালে 6টায় হাইতির প্রতিপক্ষ ব্রাজিল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।